উজান ছোট্ট একটা শ্বাস ফেলল। পর মুহূর্তে তার মুখ আবার কঠিন হয়ে গেল। সে টেবিলের উপর দুহাত এক করে এগিয়ে বসলো। কিরণের চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, তোমাকে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড হতে হবে 1 মাসের জন্য। মানে? কিরণ বিভ্রান্ত। আমি নিশ্চয়ই অন্য ভাষায় কথা বলছি না যা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে। যা বলছি সহজ ভাষাতেই বলছি। কিন্তু আপনার ভাইয়ের গার্লফ্রেন্ড, তাও আবার 1 মাসের জন্য, বুঝলাম না ব্যাপারটা। সে আমার ছোট ভাই জাওভান তোমাকে পছন্দ করেছে। আমি কখনোই আমার ভাইকে কোনো মেয়ের জন্য এতটা উন্মাদ হতে দেখিনি। সে জীবনে প্রথমবার কাউকে নিজের করে চাইছে। সে চাই তুমি তার গার্লফ্রেন্ড হও। চাইলেই হবে? সব কি তার ইচ্ছায় চলবে? আমি কি পুতুল নাকি রোবট যে আপনার কথা মেনে আপনার ভাইয়ের গার্লফ্রেন্ড হতে যাব? আমার কোনো ইচ্ছা নেই নাকি? কিরণ কিছুটা রেগে গেল। এসব কি হচ্ছে তার সাথে? উজান ধীর স্বরে থেমে থেমে বলল, আপাতত তোমার ইচ্ছা কিংবা মন বলতে কিছুই নেই। কিরণের ভিতরে ধেয়ে ওঠা রাগ দপ করে নিভে যায়। সে আস্তে আস্তে বলে, আপনি এভাবে বলতে পারেন না। তিক্ত হলেও সত্য। ব্যাপারটা তুমি অস্বীকার করতে পারবে না। তোমার বায়োডাটা আমি জানি। তুমি চাকরি খুঁজছো কিন্তু পাচ্ছ না। তোমার মা আর ভাই ত্রিশালে থাকে। কোনো রকমে টেনে টুনে সংসার চলে। তুমি টিউশনি করাও 3টে, সেখান থেকে কিছুটা মাকে দাও, তাও চলছে না। হিমশিম খাচ্ছ জীবনের প্রতিটা পদে। আপনি কিভাবে জানলেন? সেটা জানা জরুরি না তোমার। তোমাকে আমি চাকরি ম্যানেজ করে দিতে পারবো। এমনকি তোমাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেব, তুমি জাস্ট অ্যামাউন্টটা বসিয়ে নেবে। ভেবে দেখো, শুধুমাত্র একটাই তো মাস। আমার ভাইয়ের আকর্ষণ বেশি দিন থাকবে না। একটা মাস শুধু তোমাকে অ্যাক্টিং করতে হবে যে তুমি তাকে ভালোবাসো, কেয়ার করো। জাস্ট 1 মান্থ। 1 মাসের বিনিময়ে তুমি কিন্তু একটা বেটার লাইফ পাচ্ছ। এই বলে উজান কফিতে সিপ দিল। কিরণ ভেবে দেখলো আসলে তার আর কোনো পথ নেই উজানের কথা মেনে নেওয়া ছাড়া। তার হাতের টাকা পয়সা কিচ্ছু নেই। তার উপর মা আর ভাই নাকি এখন ত্রিশাল অর্থাৎ তার নানা বাড়িতে থাকে। তার নানা নানিরা কেউ নেই। বাড়িটা পরিত্যক্ত। সেখানে কিভাবে দিন কাটায় তার মা আর ভাইটা? কিরণ যে ব্যবসা করবে সেই পুঁজিটুকু নেই। বাসা ভাড়া, খাওয়া দাওয়া সব মিলিয়ে কিরণের হাত টান লেগেই থাকে। এখন যদি 1 মাসের বিনিময়ে তার পরিবার একটু সুখের দেখা পায় তাহলে সেটাই হোক। মাত্র 1টা মাসই তো। তারপর টাকা পয়সা হলে না হয় ব্যবসা করা যাবে। সে তৎক্ষণাৎ হ্যাঁ বলে দেয় উজানকে। কিন্তু কিরণও ভাবতে পারেনি তার জীবনটা যে অন্যদিকে মোড় নেবে। উজানের ভাই জাওহান তাকে বন্দি করে রাখতে চাইতো। 1 মাসের ডিল শেষ হলেও জাওহান কিছুতেই কিরণকে ছাড়তে চাইতো না। যদিও জাওহান এসব ডিলের ব্যাপারে অজ্ঞাত ছিল। কিরণের দম বন্ধ হয়ে আসছিল জাওহানের সাথে থাকতে থাকতে। এই নিয়ে উজানের সাথে অনেকবার কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু উজান এমনভাবে দোষটা কিরণের উপর চাপালো যে কিরণ আসলেই ভাবতে লাগলো যে সে আসলেই দোষী। তারপর থেকে সে উজানকে দু চোখে সহ্য করতে পারত না। 2 ভাই তার জীবনটা অতিষ্ঠ করে তুলত। অতীতের কথা ভেবে কিরণ দীর্ঘশ্বাস ফেলে। এতক্ষণ ধরে একটু অতীতের স্মৃতিচারণ করছিল সে। কিরণ আসলে কত বোকা, তাই না? দুনিয়ার সবাই তাকে ইউজ করে। দুনিয়াতে এসেছে সে অন্যের ব্যবহারের বস্তু হতে। আর জাভান তাকে কত কথা শোনালো। কিরণ নাকি চরিত্রহীনা, তাকে নাকি কেউ বিয়ে করবে না। তা মনে করে কিরণ তাচ্ছিল হাসি আসে। না করুক, সে তো বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে না। আচ্ছা, জাভান কি ভেবে কিরণকে এত কথা শোনালো? চিরুনি তল্লাশি চালালেও তো কিরণের দোষ খুঁজে পাওয়া যাবে না। সে ধর্ষিতা, এটাই কি তার দোষ? কিরণ হাঁটুতে মুখ গুজে আবারও কেঁদে ওঠে। সে একটু শান্তি চায়, শুধু মরে গেলে শান্তি হতো তার। ঠকঠক শব্দ হয়। কিরণ মাথা তুলে তাকায়, চোখ ফিরিয়ে নেই দরজা থেকে। দেখে উজান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কিরণ চোখ মুছে নেয় 2 হাতে। ঘড়িতে দেখে এখন রাত 11:30। এত তাড়াতাড়ি রাত হয়ে গেল? উজান কিরণের লাল হয়ে ফুলো ফুলো চোখের দিকে চেয়ে বলল, চলো। প্রশ্নবোধক চা নিতে চায় কিরণ। উজান কিরণের প্রশ্ন উপেক্ষা করে কিরণের খাটের কাছে বসে। কিরণের হাত ধরে খাট থেকে নামায়। কিরণ চমক লাগানো দৃষ্টিতে তাকায় উজানের দিকে। উজান কিরণের হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, একজন তোমাকে দেখতে চাইছে। কেন? গেলেই দেখতে পাবে। কিরণ দেখে সারা বাড়ি অন্ধকার। আয়াত আর আহজান চলে গেছে। হুম। মা কোথায়?
ঘুমোচ্ছে। তারপর আর কেউ কথা বলে না। কিরণ উজানকে অনুসরণ করতে থাকে। উজান এখনো তার হাত ধরে আছে। কিরণের অস্বস্তি লাগছিল, হাত ছাড়তে চাইলো কিন্তু পারল না। উজান তাকে নিয়ে বাড়ির পিছনের দিকে যাচ্ছে। জঙ্গল পথ, লতা পাতা গাছের ডাল এদিক সেদিক পড়ে পথ বন্ধ করে রেখেছে। উজান খুব সাবধানে কিরণকে নিয়ে পথ পার করলো। তারপর চলে আসলো নদীর ধারে। হিম শীতল হাওয়া এসে গা ছুঁয়ে দিল কিরণের। শীতে কুঁচকে গেল সে। উজান তার লক্ষ্য করে হাতে থাকা একটা চাদর কিরণের গায়ে জড়িয়ে দিল। সে জেনেই আলাদা একটা চাদর এনেছে। কিরণ মুখ হাঁ করে ধোয়া ছাড়ছে। ছোটকালে ভাবতো তার পেটে বুঝি আগুন ধরেছিল, আবার এভাবে দু আঙুল মুখের কাছে নিয়ে সিগারেটের ভঙ্গিতে ফু দিয়ে ধোয়া ছাড়তো। আকাশে জ্যোৎস্না থালার মতন চাঁদ উঠেছে। নদীটায় রূপালি রাঙা আলোয় ঝিলমিল করছে। আকাশ স্বচ্ছ, কতগুলো তারা এসে চাঁদকে সঙ্গ দিয়েছে। কিরণ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। আকাশ দেখলেই তার মন ভালো হয়ে যায়। হঠাৎ কিছু একটা মনে পড়তে সে উজানের দিকে তাকালো। দেখলো উজান তার দিকেই তাকিয়ে আছে। বিব্রত কণ্ঠে সে বলল, কার কথা বলছিলে তখন? কে দেখতে চেয়েছিল? উজান আকাশের চাঁদটার দিকে ইশারা দেয়। কিরণ লজ্জা পাওয়ার সাথে বিস্মিত হয়। উজানের থেকে এই ধরনের আচরণ আশা করেনি। উজান কেমন যেন বদলে যাচ্ছে। কিরণ উজানের থেকে মুখ ফিরিয়ে নিয়ে গাছের গুঁড়িতে বসলো। উজানও এসে তার পাশে বসলো। গাছের গুঁড়িটা বড়ই ছিল, কিন্তু তাও কিরণের কেমন যেন লাগছিল। সে চেপে বসলো আরো। উজানের কথায় মাথা থেকে ঝেড়ে নজর দিল চাঁদের দিকে। কি সুন্দর মোহনীয় কোমল। চারিদিকের অন্ধকারকে বিদায় করে স্বর্গ থেকে এক টুকরো আলো যেন ধরণীতে ছড়িয়ে পড়েছে। জ্যোৎস্নারা গলে গলে পড়ছে। চাঁদের জাদু করে আলোয় কিরণের মন খারাপ নিমিষেই কর্পূরের মতন উড়ে গেল। বাতাসে নাম না জানা এক ফুলের ঘ্রাণ ভেসে বেরোচ্ছে। সৌরভে মুখরিত চারপাশ। কিরণ বড় করে শ্বাস টেনে মিষ্টি সুবাসটা নিজের বুকের ভিতর নেওয়ার চেষ্টা করলো। এমন শান্ত নীরব নিস্তব্ধ পরিবেশ হঠাৎ উজানের পুরুষালী কণ্ঠ ঝংকার তুলে বলে ওঠে, The moon is beautiful, isn't it? উজানের করা প্রশ্নে কিরণ চাঁদের দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় বলে ওঠে, আসলে ইচ্ছে করে উড়ে চাঁদের দেশে চলে যেতে। ইস, যদি চাঁদের মতো জীবনটাও স্নিগ্ধ হতো। সকাল 7টা। সূর্যের দেখা মেলেনি এখনো। পরিবেশ ঢেকে আছে আবছা কুয়াশার চাদর গায়ে দিয়ে। 7-8 ফুট দূরে থাকা জিনিসগুলো অস্পষ্ট। আজ শীত একটু বেশিই পড়েছে। উজান হাত দিয়ে চুলগুলো পিছনের দিকে ব্রাশ করলো। চশমাটা পরে নিল। বারান্দার রেলিংয়ের উপরে দুহাত ভর দিয়ে দাঁড়িয়ে শীতল আবহাওয়া উপভোগ করছে সে। তবে কিছুই দেখা যাচ্ছে না। বাগানটাও অস্পষ্ট। 7টা বাজলেই মনে হয় এখন ভোর 4টা। সে আর জগিংয়েই যায়নি। শীতের তীব্রতা বেড়েই চলেছে। আজ বোধহয় সারাদিনে কুয়াশা কাটবে না। উজান বারান্দায় স্লাইডিং ডোর সবগুলো খুলে দিল। হুড়হুড় করে হিমশীতল বাতাস কানায় কানায় পূর্ণ হয়ে গেল তার রুমটা। তারপর রুমে এসে রকিং চেয়ারে বসে রুমে মৃদু সোনালি আলো জ্বালিয়ে দিয়েছে সে। তার চোখের সামনে 4 ফুটের একটা ক্যানভাস ঝুলছে। এটা সে মাত্রই আলমিরা থেকে বের করে টানিয়েছে। উজান ঘোর লাগানো চোখে এক ঠানে তাকিয়েছিল ছবিটার দিকে। চশমা খুলে রেখেছে। সে এই ছবিটা কৃত্রিম উপায় নয়, নিজের চক্ষুদয় দ্বারা দেখতে চায়। উজান রকিং চেয়ার থেকে উঠে ধীর পায়ে এগিয়ে যায় ছবিটার দিকে। ছবিটায় চমৎকার দেখতে একজন রমণী কতগুলো ফুল হাতে বসেছিল। তার ঢেউ খেলানো চুল পিঠময় ছড়িয়ে সাদা ড্রেসে স্বর্গীয় অপ্সরীর ন্যায় লাগছিল রমণীটিকে। উজান ডান হাতের তর্জনী দিয়ে মেয়েটির গাল ছুলো, ঠোঁট স্পর্শ করলো। তৃষ্ণার্ত চাহানি মেলে তাকিয়ে থাকে সে। তখন উজানের নাকে এসে লাগলো বেলি ফুলের মিষ্টি সুবাস। চোখ বন্ধ করে প্রাণ ভরে শ্বাস নিল সে। মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। যতবার এই ছবিটা তার কাছাকাছি থাকে ততবারই মনে হয় সে বেলি ফুলের বাগানে এসে গেছে। এটা কি অলৌকিক কিছু? হয়তো। উজানের কাছে মনে হয় এটা আসলেই অলৌকিক। এই রমণী আরও অনেকগুলো ছবি এঁকেছে সে। সেগুলোর সামনে গেলেও বিভিন্ন ধরনের ফুলের ঘ্রাণে ছেয়ে যায় তার আশপাশ। কখনো লিলি, কখনো গোলাপ। উজান ভেবে রাখলো সে সবগুলো ছবি এখন রুমে টাঙাবে। ঘুম থেকে উঠলেই যাতে চোখে পড়ে। পুরো রুমটা ভরে যাবে বিভিন্ন ফুলের ঘ্রাণে। কখনো খুলবে না এগুলো। আর কত লুকিয়ে রাখবে? আর না, যে যা ভাবুক। সে আলমারি থেকে বড় বক্স বের করলো। বক্সে কাপড় মোড়ানো অনেকগুলো পেন্টিং। উজান পেন্টিংগুলো হাতে নিয়ে ছুঁয়ে দেখছে।
এই ছবিটা সামনে আসলে গোলাপের ঘ্রাণ আসে। তখন ঠকঠকা আজে কড়া নেড়ে ওঠে উজানের খোর কাঠে। সে পেন্টিংগুলো হাতে থেকে নামিয়ে টেবিলে রেখে দিল। ছোট্ট একটা শ্বাস ফেলে এগিয়ে গেল দরজার দিকে। অল্প করে ফাঁক করলো দরজাটা, দেখলো বাইরে মমতাজ দাঁড়িয়ে। এবার সে পুরো দরজা মেলে দিল। কিছু বলবেন আন্টি? মমতাজ কিছু বলবে তার আগে তার চোখ গেল দেয়ালে থাকা বড় একটি নিখুঁত চিত্রকর্মের দিকে, যেখানে এক কিচ্ছ ফুল হাতে বসেছিল হুড়পুরের ন্যায় রূপবতী কন্যা কিরণ। তা দেখে মৃদু হাসি খেলে গেল মমতাজের ঠোঁটের কোণায়। তিনি যা ভেবেছিলেন তাই ঠিক। কিরণ, আই কিরণ। মমতাজ কিরণকে জাগাচ্ছেন। কিরণ মরার মতন ঘুমোচ্ছে। গত রাতে উজানের সাথে নদীর ধার থেকে এসেছিল 1:30 কি 2টোয়, তাই সেই সময়কার ঘুম এখনো উসুল করে নিচ্ছে। কিন্তু মায়ের চালায় সেটা ঠিক মতন হচ্ছে না। কিরণ অনেক বিরক্ত হয়, কম্বল দিয়ে মাথা ঢেকে হুম হুম করে। মমতাজ শেষে না পেরে এক ঝটকায় কম্বল সরিয়ে দেন। তারপর কিরণের বাহু ধরে ঝাঁকাতে থাকেন। কিরণ উঠে বসে, ঘুমো ঘুমো চোখে বিরক্তি। এখন মাত্র 7:30 বাজে। এই শীতে এই সময়টা এখন ভোর। এই টাইমে কেউ ঘুম থেকে ওঠে? বিরক্তিকর শব্দ তুলে বলে, কি হয়েছে তোমার? এমন করো কেন? আমার একটা কথা রাখতে হবে। চোখ টলে হাই তুলে কিরণ। কোনটা না রাখছি বলো। কসম দে। উফ, বলো তো, এমন করে বলো যেন কোনোদিন তোমার কথা রাখি নাই। বলছি না রাখবো। তোকে বিয়ে করতে হবে। কিরণের ঘুম ছুটে যায়। ঘুমে ফুলে থাকা চোখ মুহূর্তে বড় বড় হয়ে যায়। মাথা খারাপ নাকি তোমার? সকাল সকাল বিয়ের ভূত তোমার মাথায় চাপলো। সরো তো, ঘুমাবো। কিরণ এই বলে কম্বল নিল মুখ ঢাকার জন্য। মমতাজ তা হতে দিল না, ছো মেরে কম্বলটা ফেলে দিলেন। মা, বিরক্তির মাত্রা ছাড়িয়ে যাচ্ছে তার। তুই বিয়ে করবি কিনা বল। না। আমাকে কসম দিয়েছিস কিন্তু। কিরণ 2 হাতে চুল খামচি দিয়ে ধরল। রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সে। মমতাজ কিরণের 2 হাত নিজের হাতে রেখে বললেন, উজানকে বিয়ে করবি তুই। কিরণের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কি ঠিক শুনছে? উজানের মতন ভদ্র মানুষ দেখে হয়তো তিনি কিরণের যোগ্য মনে করেছেন, কিন্তু উজান তো কখনোই তাকে বিয়ে করবে না। আর না কিরণ। সে হাত ছাড়িয়ে নিল মায়ের থেকে, তারপর হেসে বলল, তুমি পাগল হয়ে গেছো মা, পুরো পাগল। এই বলে সে উঠে হাই তুলে বাথরুমের দিকে এগোতে লাগলো। মমতাজ এসে হাত চেপে ধরলেন কিরণের। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এখন এই পাগল মায়ের কথা তোর শুনতে হবে। তুই উজানকে বিয়ে করবি। কিরণ হাত ছাড়াতে ছাড়াতে বলে, মানুষ আর খুঁজে পেলে না বিয়ে করতে হবে, তাও কিনা ওই উজানকে। এর চেয়ে ভালো সারা জীবন আবিয়াত্তাই থাকবো। কিরণ, মমতাজের কণ্ঠ সিরিয়াস। তুই উজানকে বিয়ে করবি। আমার এই কথাটা রাখতে পারবি না তুই? কিরণ কোমরে 2 হাত রেখে বড় করে একটা শ্বাস ছাড়লো। আচ্ছা মা, তোমার মাথায় বিয়ের চিন্তাটা ঢুকিয়েছে কে বলো তো? আর ওই উজানকে? আর ওই উজানই বাকে? উজানের কথাই তোমার মাথায় কেন আসলো? উজান আর আমি 2 মেরুর। না সে আমাকে পছন্দ করে, আর না আমি। সে কখনোই আমাকে বিয়ে করবে না। এই চিন্তাটা তার স্বপ্নেও আসবে না, আমি 100% শিওর। তারপর সে বাথরুমে ঢুকে দরজা আটকে দিল। তখন মমতাজ জোরে বলে উঠলেন, উজান রাজি। কিরণ যেভাবে ধাম করে দরজা আটকে ছিল সেইভাবেই খুলল। চোখে বিস্ময়, বিস্মিত কণ্ঠে বলল, তুমি স্বপ্ন দেখছো নিশ্চয়ই। কতক্ষণ ঘুমিয়ে থাকো, ঠিক হয়ে যাবে। মমতাজ কিরণকে টেনে বের করলেন বাথরুম থেকে। সত্যি বলছি আমি, ও তোকে বিয়ে করতে রাজি হয়েছে, তবে তোর মত ছাড়া বিয়ে করবে না। কিরণ যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য তার চোখের সামনে দেখল। তার বিশ্বাসই হচ্ছে না। সে থমকনা গলায় বলল, এই কথা উজান কখনো বলবে না, জীবনেও না। তারপর পা ফেলে ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। উদ্দেশ্য উজানের সাথে কথা বলা। তার বুক ধরপড় করছে। উজানের মতন মানুষ তাকে কেন বিয়ে করবে? এটা হতেই পারে না, কখনোই না। উজান তাকে বস্তি রাস্তার মেয়ে এত বাজে কথা বলে এখন তাকেই বিয়ের জন্য রাজি হচ্ছে। দোতলায় গিয়ে উজানের দরজা কড়া নাড়ে সে। দরজাটা খোলায় কিরণ এবার অনুমতি ছাড়াই ঢুকে পড়ে রুমে। বড় বড় শ্বাস নিচ্ছে সে। দেখলো উজান দেয়ালে একটা পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। পেন্টিংটার নিচে লেখা মি আমর। উজান রুমের মাঝখানেই দাঁড়িয়েছিল। দরজা খোলার শব্দে সে পিছন ফিরে তাকায়। দেখে কিরণ অপ্রকৃতিস্থের ন্যায় তার রুমে ঢুকেছে। সে সেদিকে ফিরে পকেটে হাত পুড়ে দাঁড়ালো। কিরণ উজানের সামনে এসে দাঁড়ালো, হাঁপাতে হাঁপাতে বলল, এসব কি শুনছি? তুমি কি শুনেছো আমি কিভাবে জানবো?
এই বলে সে কফিতে চুমুক দেয়। দৃষ্টি তার সদ্য ঘুম থেকে ওঠা কিরণের ফোলা চেহারায়। একদম ঢং করবে না আমার সামনে। চলে যাই কিরণ। তুমি নাকি আমাকে বিয়ে করবে বলেছো? এই মিথ্যে কথা কার থেকে শুনেছো? উজান ভ্রুকুচকে প্রশ্ন করলো। কিরণ বুকে হাত দিয়ে শান্তির শ্বাস ছাড়ল। তার মাই সবসময় আবল তাবল স্বপ্ন দেখে, কিন্তু কিরণের শান্তির শ্বাস আটকে গেল মাঝপথে যখন উজান বলল, বলছি আমি বিয়ের জন্য রাজি। বিয়ে করব তখন যখন তুমি হ্যাঁ বলবে। কিরণ দম আটকে আসা চেহারায় তাকিয়ে থাকে উজানের দিকে। কম্পিত কণ্ঠে বলে, কি যাতা বলছো তুমি? উজান জবাব না দিয়ে বারান্দায় চলে গেল। কিরণ তার পিছু পিছু গেল। উত্তেজিত গলায় বলল, কি বললে তুমি এসব? তুমি আমাকে বিয়ে করবে? উজানকে জবাব দিতে না দেখে দিশাহারা হয়ে গেল কিরণ। এটা কিভাবে সম্ভব? উজান কেন তাকে বিয়ে করবে? উত্তর দেয় না কেন? কিরণ, একটা কথা তোমাকে এতবার বলা লাগে কেন? কান পরিষ্কার করে এসে কথা বলো। কিরণ এক হাতে চুলে রেখে মাথা ঠান্ডা করতে লাগলো। সে কয়েকটা গভীর শ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মা তোমাকে প্রস্তাবটা দিয়েছে? আমার মা না, আসলে তোমাকে ভেবেছিল আমার যোগ্য, তাই হুট করে বলে বসেছে। তুমি নিশ্চয়ই মাকে মজা করে হ্যাঁ বলেছো, তাই না? এই ধরনের বিষয়ে আমি মজা করি না। আর আমাকে কি সত্যি তোমার যোগ্য মনে হয় না কিরণ? কেন? ঢোক গিলল কিরণ। কেন আমাকে বিয়ের জন্য রাজি হচ্ছে? রাজি না হওয়ার কারণ আছে? না থাকার কথা না। তোমার কাছে আমি রাস্তার মেয়ে, বস্তির মেয়ে, থার্ড ক্লাস লোভী, আরো কত কি। সেই মেয়েকেই কেন বিয়ের জন্য রাজি হলে? উজান নিরক্ত চোখে তাকায়। আমি তোমাকে সরি বলেছি। বেশ, কিন্তু আমাকেই কেন? এমন তো না যে আমাদের মাঝে কোনো রকমের প্রণয় সৃষ্টি হয়েছে, কিংবা তোমার মনে বা আমার মনে একে অপরের প্রতি ফিলিংস আসার জন্য এমন কোনো কাজ আমরা কেউই করিনি। তাহলে কি জন্য রাজি হওয়া? উজান রুমের ভিতরে সেই পেন্টিং এর দিকে দৃষ্টি স্থাপন করলো। কিরণ উজানকে অন্যদিকে তাকাতে দেখে বলল, আমার দিকে তাকিয়ে কথা বলো উজান। উজান তাকালো কিরণের চোখ বরাবর। কিরণের রাগ হঠাৎ করে নিভে গেল ওই চোখে তাকিয়ে। উজানকে শাসানোর জন্য কোনো শব্দ তার মুখে আসলো না। উল্টো তার মনে হলো উজানকে তার চোখের দিকে তাকাতে বলে ভুল করেছে। ওই ধারালো দৃষ্টির সামনে সমস্ত রাগ নিমেষেই পানি হয়ে গেল। কিরণ হাঁসফাঁস করতে লাগলো ভিতর ভিতর। তার একটু পানি খাওয়া জরুরি। আমার মনে যে ফিলিংসটা নেই সেই খবর তুমি কিভাবে জানো? উজান গভীর চোখে তাকালো। উজানের কথাটার মানে বুঝতে অনেকক্ষণ লাগলো কিরণের। তারপর হতবুদ্ধ হয়ে বলল, তার মানে আমার জন্য তোমার মনে ফিলিংস আছে? টিউবলাইট কিরণ। উজান ঠোঁট টিপে বলল, একদম অপমান করবে না আমায়। কিরণ মাথা চেপে ধরল। উজানের প্রতিটি কথা তার অবিশ্বাস্য ঠেকছে। এদিক সেদিক তাকিয়ে নিজেকে ধাতস্থ করলো সে। বলল, তুমি তো জানো আমার অতীতে কি হয়েছিল, নাকি সেই দয়া থেকেই রাজি হওয়া? আমি কাউকে দয়া দেখাই না কিরণ। শান্ত স্বরে বলল কিরণ। তোমার ভাই কালকে যা বলেছে তা তো একদম ঠিক বলেছিল। আমাকে যে বিয়ে করবে তার কপাল পুড়বে। আমি তো নষ্ট। কিরণ। উজান আচমকা ধমকে উঠল। সেই ধমকে কিরণ হালকা কেঁপে উঠল। উজান চোখের দৃষ্টি এমন যেন সে খুব খারাপ একটা কথা বলেছে। উজানের চোখ রাঙা, সেই চোখে চোখ রাখতে পারল না সে। চোখ ফিরিয়ে নিল কিরণ। এইসব বাজে কথা তোমার মুখে যেন দ্বিতীয়বার না শুনি। উজান কঠিন গলায় বলল। তারপর কফি মগটা বারান্দার টেবিলে রেখে কিরণের নিকট এক পা এগিয়ে আসলো। কিরণের এক হাত দূরত্বে। ভারী সোয়েটার থাকা সত্ত্বেও কিরণের শরীর হিম হয়ে যাচ্ছে। শীতল স্রোত বয়ে যাচ্ছে রন্ধে রন্ধে। উজান কিরণের মুখের নিকট ঝুঁকলো। রেলিং শক্ত করে চেপে ধরল কিরণ। দাঁত ঠকঠক করে কাঁপছে তার। সে চোখ খুব কষ্টে কুয়াশায় ঢাকা অস্পষ্ট বস্তুর দিকে তাক করে রাখলো। উজান কিরণের কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভালোবাসা শব্দটা 4 অক্ষরের হলেও এর অর্থ সমুদ্রের ন্যায় গভীর। এই গভীর অর্থ প্রকাশের ধরন কিন্তু সবার এক না কিরণ। তাই যাও ভান আর আমাকে এক কাতারে ফেলবে না। আমি উজানের উষ্ণ নিঃশ্বাস কিরণের কানে পড়েছে। তার বুকের ভিতরটা ডিপ ডিপ করছে। কিরণ এক পা পেছালো। কয়েকবার ঢোক গিলে শুকনো কটকটে গলাটা ভেজানোর চেষ্টা করলো। উজান তার আগের জায়গায় ফিরে গেল। কফি ঠান্ডা হয়ে গেছে। কফির মগটা হাতে নিয়ে অবশিষ্ট কফিটুকু মগে ঘোরাতে ঘোরাতে বলল, আমাকে বিয়ে করবে কিরণ?
কিরণ চমকায়। উজান নিজের মুখে বলেছে তাকে প্রস্তাব দিয়েছে বিয়ের। উজান প্রশ্নটা কিরণের মনে তোলপাড় সৃষ্টি করে দিল। সে কখনো উজানের চোখে তার জন্য আলাদা কিচ্ছু দেখেনি, তার মনেও তা কিছু নেই। তাহলে সে কিভাবে উজানকে বিয়ে করবে? তুমি তো বলেছিলে আমার মতো ছাড়া বিয়ে করবে না, তাই না? উজান মগ ঘোরানো থামিয়ে কিরণের দিকে তাকায়। কিরণ সেই চোখে চোখ রেখে বলে, আমি যদি তোমাকে বিয়ে করতে না চাই? কারণ দেখাও। কারণ কিরণ বিভ্রান্ত হলো। সে কি কারণ দেখাবে এখন? উজানকে বিয়ে না করার কারণ তো নেই, তাও সে জোর করে একটা কারণ দেখালো। কারণ আমার মন সায় দিচ্ছে না। আমি তোমাকে কখনোই মনের বিরুদ্ধে যেতে বলবো না কিরণ। তুমি ভাবো, তাও যদি তোমার মন না চায় তাহলে ব্যাপারটা এখানেই ক্লোজ। সেই মুহূর্তে কিরণ এক প্রকার পালিয়ে চলে এলো উজানের রুম থেকে, যেন সে কিছু চুরি করেছে। উজানের সামনে দাঁড়িয়ে থাকার শক্তি সে পাচ্ছিল না, তার বুক কাঁপছিল। কিরণ সিঁড়ি দিয়ে নামতে নামতে অনেক কথা ভাবতে থাকে। জাওয়ান আর উজান দুইজনেই আলাদা মানুষ। জাওয়ানের জন্য ভালোবাসা তার মনে তৈরি না হলেও প্রথম একটু মায়া জন্মিয়েছিল, তারপর সেটা কেটেও গেল। কিন্তু উজানের বেলায় তার কখনো কিছুই হয়নি। উজানকে সে নিজের জীবনের সর্বনাশের জন্য দায়ী করে, কিন্তু আদৌ কি তা? উজান তো তাকে আরো বাঁচিয়ে দিয়েছে সর্বনাশ থেকে, তার পরিবারকে রাস্তায় বসা থেকে বাঁচিয়েছিল। হয়তো সে তার ভাইয়ের জন্য করেছিল, কিন্তু এখানে তো উজানের স্বার্থ নেই, সব জাওয়ানের জন্য করেছে সে। উজানের দোষ সে খুঁজে পাচ্ছে না। কিরণকে জাওয়ানের জীবনে এনেছিল, এই একটাই তো ভুল ছিল তার। এসব করে লাভ কি হলো উজানের? বরং উজান এত কিছু করে ভাইয়ের থেকে সে অবজ্ঞায় পেয়ে যাচ্ছে, গালি শুনছে। বলতে গেলে সব দিক দিয়ে উজানের কোনো স্বার্থই ছিল না, সে অবহেলিত। এখন আবার উজানের মনে নাকি তার জন্য কিছু আছে। এটাকে বিশ্বাস করার যোগ্য? কিভাবে সম্ভব? উজান সর্বদা এড়িয়ে গেছে কিরণকে, তাহলে তার জন্য কিরণের মনে তো উজানের জন্য কোনো ফিলিংসই নেই। তবে অপছন্দ না হওয়ার তো কোনো কারণ নেই। উজানের ব্যবহার তো ভালো, নমনীয়, সব দিক দিয়ে সে 100তে 100। জাভনের মতন উচ্ছৃঙ্খল না। উজানকে রিজেক্ট করার মতন আসলেই কোনো রিজন খুঁজেই পাচ্ছে না সে। তবে কি উজানকে একটা সুযোগ দেবে? উজান ফের রুমে এসেছে, দেয়ালে টানানো ছবিটার দিকে তাকালো। কিরণ এটা কি দেখেনি? উজান সেই ঠান্ডা কফিতেই চুমুক দিল। আশ্চর্য ব্যাপার হলো, এই ঠান্ডা কফিটাও তার কাছে এখন অমৃত লাগছে। সে ছবিটার দিকে তাকিয়ে ধীর স্বরে বিড়বিড় করলো, মিয়া আমার। উজানের ফোনে হঠাৎ আননোন নাম্বার থেকে কল আসে। উজান তখন ব্রেকফাস্ট বানাচ্ছিল। ফোনের ওপাশ থেকে কিছু শোনা মাত্রই সে কাজ বন্ধ করে তড়ি ঘড়ি করে গাড়ি নিয়ে বের হলো। কিরণ গার্ডেনে দোলনায় বসে দোল খাচ্ছে আর এটা সেটা ভেবে যাচ্ছে। এখন পর্যন্ত সে মায়ের মুখোমুখি হয়নি, মাকে কি বলবে সেই আশায়। কিরণের ইচ্ছা নেই আপাতত বিয়ের পিড়িতে বসার। সে ব্যবসাটাও এখনো ঠিক মতন দাঁড় করাতে পারল না। না চাইতে বিভিন্ন আজগুবি চিন্তাভাবনা কিরণের মাথায় এসে চেপে বসেছে। সে যতই মনটাকে অন্যদিকে ঘোরাতে চাচ্ছে, তার মন ততই ঘুরে ফিরে সেই আজব চিন্তাতেই মশগুল হচ্ছে। এই যেমন সে ভাবছে উজানের সাথে বিয়ে হলে সে উজানের সাথে এই বাড়িতে উজানের রুমে থাকবে, ঘুম থেকে উঠে উজানের ঘুমন্ত মুখ দেখবে, উজান যখন চশমা চোখে এঁটে আর্ট নিয়ে বসবে, কিরণ গালে হাত দিয়ে তাকিয়ে থাকবে। আবার দুজনে রান্নাঘরে একই সাথে 2 রকম খাবার বানাবে। এই ধরনের চিন্তা থেকে কিছুতেই মুক্তি পাচ্ছে না কিরণ। সে জানে না কেন এসব চিন্তা মাথায় ভর করেছে। আর সবচাইতে বেশি যেই ব্যাপারটা ক্ষণে ক্ষণে উদয় হচ্ছে তা হলো, উজান কি রোমান্টিক? দেখে তো মনেই হয় না, মনে হয় রসকসহীন মানুষ। কিরণ চুল শক্ত করে চেপে ধরল। উফ, এসব আজে বাজে চিন্তা কেন তার মাথায় আসছে? লজ্জায় তার কান লাল হয়ে গেছে। কিরণ কান চেপে ধরে মনটাকে কোথাও ঘুরাবে। সে এবার বাগানের গাছগুলো গুনতে লাগলো, 1টা 2টা 3টা। আচ্ছা, উজান কি প্রতি রাতে নদীর কাছে একসাথে হাত ধরে হাঁটার পারমিশন দেবে? কিরণ দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো। না, আর পাচ্ছে না সে। মনটা বারবার উজানের কাছে চলে যাচ্ছে, কিন্তু বুকে হাত দিয়ে নিজে নিজে বিড়বিড় করলো, আমি কি উজানকে ভালোবাসি? তাহলে কোনো ফিলিংস আসে না কেন? তার মন থেকে কেউ একজন বলল, তাহলে তুই ওর কথা ভাবছিস কেন? ভাবা মানেই কি ভালোবাসা নাকি? এমনিতেই ভাবনা চলে আসে। কেন চলে আসবে যদি তার প্রতি তোর কোনো টান না থাকে?
কিরণ বুক থেকে হাত সরালো। মনকে সার প্রশ্ন করবে না, এবার বাগান থেকে একটা টকটকে লাল গোলাপ ছিঁড়ে নিল। সে মোবাইল দেখছে, ফুলে পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে ভালোবাসে কিনা দেখে। তাই সে এবার একটা পাপড়ি ছিঁড়তে লাগলো আর আওড়াতে লাগলো, আই লাভ ইউ হিম, আই লাভ হিম, আই লাভ হিম নট। শেষের পাপড়ি ছেঁড়ার পর উত্তর পজিটিভ, সে তাকে ভালোবাসে। কিরণ বিরক্ত হয়ে আর একটা ফুল নিয়ে এমন করলো, সেই সেম রেজাল্ট। কিরণ হাল ছেড়ে দিল। সবাই তার বিপক্ষে, কেউ তার পক্ষ হয়ে কথা বলছে না। তখন তার মন বলে, তুই ইচ্ছে করেই নিজেকে বিপক্ষে নিচ্ছিস। নিজের জেদটাকে প্রাধান্য দিতে গিয়ে আমাকেও তোর বিপক্ষ দলে ফেলে দিলি, পাগল মেয়ে। কুয়াশা এখনো কাটেনি। কিরণ এদিক সেদিক হাঁটছে, তখন গাড়ির আওয়াজ শোনা যায়। সে বাগান পেরিয়ে উকিয়ে দিল, দেখলো উজান গাড়ি থেকে নামছে। ভ্রু কুচকে কৌতূহল নিয়ে চেয়ে রইল কিরণ। উজান আবার কখন বের হলো সে তো দেখলই না। কিরণ আরও অবাক হলো যখন দেখলো উজানের সাথে একজন মহিলা ও পুরুষ নেমেছে। উজান আর মহিলাটি লোকটি দুদিক থেকে ধরে ঘরের ভিতর নিচ্ছে। কিরণ আরেকটু এগিয়ে স্পষ্ট দেখতে পেল এবার এনাদেরকে এর আগে জাওভানের ফোনে দেখেছিল। উজান ও জাওভানের মা বাবা। এনারা তো নিউ ইয়র্কে, হঠাৎ এখানে? উজানও তো কিছু বললো না এই ব্যাপারে। আর উজানের বাবার এই অবস্থা কেন? হাতে তার কপালে ব্যান্ডেজ। সে ঘরে ঢুকে গেল পিছনের দরজা দিয়ে। জাহান এবং মাহিনকে উজান নিচতলার একটা রুমে নিয়ে এসেছে। মাহিনকে বেডে বসে মাকেও ফ্রেশ হতে বলল। সে বেরিয়ে সকলের জন্য খাবার তৈরি করার জন্য রান্নাঘরে গেল। মমতাজ রান্নাঘরেই ছিলেন এতক্ষণ। উজানকে রান্নাঘরে দেখে বললেন, ওনারা কি তোমার বাবা মা উজান? জি আন্টি। তোমার বাবার হাতে কি হয়েছে? সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছিল। এবার কিরণ এসে রান্নাঘরে যোগ দিল। মমতাজকে ঘরে পাঠিয়ে নিজে রুটি বানাতে লাগলো। এই ফাঁকে উজানকে বলল, তোমার বাবা মা যে আসবে বললে না তো একবারও? আমি নিজেও জানতাম না যে তারা আসবেন। মানে? আর আঙ্কেলের হাতে কপালে ব্যান্ডেজ কেন? উজান ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল। তখন ফোন পাওয়া মাত্র সে হাসপাতালে ছুটে যায়। গিয়ে দেখে তার বাবা হসপিটালের বেডে আর মা পাশে বসে কাঁদছে। তাদেরকে জিজ্ঞাসা করে যা জানা গেল তা হলো জাহান আর মাহিনের এই মাসের বিডিতে আসার কথা ছিল। তারা এটা জাহানকে জানিয়েছিল। তারা জানতেন না যে উজান শিফট করে বাংলোতে এসেছে। যখন ফ্ল্যাটে পৌঁছায় তখন জাহান মাতাল ছিল। জাহান ছেলের এই অবস্থা দেখে অনেক ক্ষুব্ধ হন। অনেক কথা শোনায় জাহানকে, সাথে উজানকেও দোষ দিতে থাকেন তার ছেলেটাকে একা রেখে চলে গেছে। উজানের কথা উঠতেই জাহানের মেজাজ গরম হয়ে যায়। সে উল্টে রাগারাগি করতে থাকে মায়ের সাথে। উজানকে বাজে কথা বলার সাথে সাথে তার মাকেও কথা শোনায়। তা দেখে জাওহানের বাবা মাহিন সপাটে চড় মারেন জাওহানের গালে। চড়টা আগুনে ঘি ঢালার মতন কাজ করে। সে ভুলে গেল সামনে দাঁড়ানো মানুষগুলো যে তার বাবা মা। জাওহান তার বাবাকে ধাক্কা মারলো সজোরে। তার বাবা উল্টে পড়ে কপাল ফাটালো। জাহান চিৎকার করে উঠলেন। জাওহান তার বাবার কলার ধরে টেনে এনে দরজার বাইরে ফেললো। তাল সামলাতে না পেরে মাহিন সিঁড়িতে আছড়ে পড়েন। মাত্র 3টা সিঁড়ি, এই 3টা থেকেই গড়িয়ে নিচে পড়েন। সেই 3টা থেকেই গড়িয়ে নিচে পড়েন। তারপর সে তার মাকে বের করে দিয়ে দরজা আটকে দিল। তার মা কাঁদতে কাঁদতে ড্রাইভারের সাহায্যে নিকটস্থ হসপিটালে নিয়ে আসেন। সবকিছু শুনে কিরণ স্তব্ধ বনে গেল। জাওভান এতটা নিষ্ঠুর, নিজের বাবা মাকেও ছাড়ে নিচ্ছি, দীক্ষার এমন সন্তানকেও। উজান একটা ট্রেতে রুটি, ডিম আর ফ্রেশ জুস নিল। বাবার জন্য ডিম সিদ্ধ করলো আলাদা করে। জাহানা স্বামীর পাশে বসে আছেন আর নিজের ভাগ্যকে দোষ দিচ্ছেন। কেমন ছেলেকে পেটে ধরলেন তিনি যে কিনা নিজের বাবা মাকে আহত করে। উজান নক করে ভিতরে ঢুকলো। টি টেবিলে মায়ের খাবার রেখে বাবাকে ধরে বসালো। নিজের হাতে বাবাকে খাইয়ে দিতে লাগলো সে। এই একটা ছেলে যে তাদের যত্ন করে, যেখানে নিজের পেটে ধরা ছেলেটা দূর দূর করে তাড়িয়ে দেয়। জাহান আড়ালে দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে থাকে উজানের দিকে। তার বোন মারা যাওয়ার পর উজানকে নিজের ছেলের মতন করে বড় করেছিলেন। জাওহান আসার পর উজানের আদর কিছুটা হলেও ভাটা পড়েছে। এমন না যে তিনি উজানকে কম আদর করতেন, দুজনকেই সমান আদর করতেন। তাও কোনো না কোনোভাবেই তার নিজের ছেলের প্রতি টানটা বেশি থাকতো। তিনি সবসময় উজানের সাফল্য থেকে জাওহানের সাফল্যে বেশি খুশি হতেন। বড় হওয়ার পর জাওহান ভাইয়ের জন্য যখন পাগল প্রায় হয়ে গেল তখন তার উজানকে বিরক্ত লাগা শুরু করেছিল। উজান সব দিক দিয়ে এগিয়েছিল জাওহানের থেকে। তাই অনিচ্ছা সত্ত্বেও তিনি জাওহানকে পাঠিয়ে দিলেন উজানের কাছে। জাওহানের ব্যবহারের চেয়ে উজানের ব্যবহার ছিল মন কাড়া আর আকর্ষণীয়। জাহানা ভেবেছিল তার উশৃঙ্খল ছেলেটা উজানের সংস্পর্শে এসে কিছুটা হলেও বদলাবে।
বদলিও ছিল। তারপর কোনো একটা মেয়ে আসলো জাভানের জীবনে। তখন থেকে জাভান আগের চেয়েও বেশি উচ্ছৃঙ্খল হয়ে পড়েছিল। মুখে প্রকাশ না করলেও জাহানা মনে মনে এসবের জন্য উজানকে দোষ দিয়েছেন, কিন্তু উজানের জন্য তার ভালোবাসার কমতি ছিল না। জাহানকে যা দিতেন উজানকে আরও বেশি করে দিতেন। উজানের মায়া মায়া চেহারার দিকে তাকালে জাহানা উজানকে কাছে টেনে নিতেন, আর যখন জাহানের বিশৃঙ্খলাপয়ন জীবনে অতিষ্ঠ হয়ে যেতেন তখন আবারও উজানের প্রতি বৃত্তৃষ্ণা জন্মাতো। অথচ এই ছেলেটাই আজ তার পাশে এসে দাঁড়িয়েছে, বুড়ো বাবা মাকে আগলে রেখেছে। জাহান কখনো নিজ থেকে ফোন দিয়ে তাদের খোঁজ খবর রেখেছে কিনা তার মনে নেই। তাদেরকেই জাহানকে কল করতে হতো। অন্যদিকে উজান প্রায়শই কল করে তাদের খোঁজ খবর নিতেন। উজান তার বোনের ছেলেটা আজ তাদের নিজের ছেলের থেকেও বেশি আপন হয়ে উঠল। জাহানার এখন আফসোস হচ্ছে, শুধু শুধু উজানকে মনে মনে তিনি খারাপ ভাবতেন। এই খারাপ ছেলেটাই আজ মাহিনকে হাতে তুলে খাইয়ে দিচ্ছে।